বাংলাদেশে বেশ কয়েক দশকে আমরা যদি বলি যে স্বাস্থ্য খাতের বেশ উল্লেখযোগ্য কিছু পরিবর্তন কিন্তু হয়েছে, আমরা বলতে পারি যে অগ্রগতি হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সংক্রামক রোগের পাশাপাশি অসংক্রামক রোগের চাপও কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। আমরা হয়তো চিন্তা করতে পারি যে বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্য খাত কোন জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে এবং ভবিষ্যতে স্বাস্থ্য ব্যবস্থা কোথায় আসলে আমরা দেখতে চাই। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বাস্থ্য খাতে প্রত্যাশা ও প্রাপ্তি, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। আর এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ, এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর আবু জামিল ফয়সাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। স্যার, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেহেতু আজকে আমরা আলোচনা করব যে স্বাস্থ্য খাতের যে প্রত্যাশা প্রাপ্তি, সেটা আমরা অতীত থেকে শুরু করে বর্তমান এবং ভবিষ্যতে কি কি পরিকল্পনা রয়েছে সেগুলোই আপনাদের দুজনের কাছ থেকে জানবো। আমি প্রথমে লিয়াকত স্যার আপনার কাছে জানবো যে স্বাধীনতার পর থেকে স্যার এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হয়েছে যে কোন প্রাপ্তিটা আমরা স্বাস্থ্য খাতে সব থেকে বেশি পেয়েছি বা আমাদের বড় অর্জনটা আসলে কোনটা? ধন্যবাদ আপনাকে। এই অর্জনটা আসলে আমাদের সবচেয়ে বেশি হয়েছে প্রাইমারি হেলথ কেয়ারে, প্রাথমিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কতগুলো অগ্রগতি, বিশেষ করে মাতৃ ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা, এবং পুষ্টির ক্ষেত্রেও কিছুটা উন্নতি হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে স্বাধীনতার পরবর্তী সময়কালে যে ধরনের ইনফেকশাস ডিজিজ এবং নিউট্রিশনের অভাবের কারণে, পুষ্টির অভাবের কারণে যে মৃত্যুগুলো হতো, সেই তুলনায় আমাদের অর্জন অনেক বেশি। আমাদের সেই মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, 5 বছরের কম বয়সী শিশুর মৃত্যু এবং পুষ্টিহীনতা, অপুষ্টিজনিত কারণে যে গ্রোথ রিটার্ডেশন বলি আমরা, এই সবগুলোর ক্ষেত্রে অভাবনীয় উন্নতি হয়েছে। এবং এটার স্বীকৃতি কিন্তু 2013-14 সালে 2013 সালে ল্যান্সেট আমাদের জন্য স্পেশাল ইস্যু বের করেছে। এবং এই যে অর্জনগুলো, এই অর্জনগুলোই আমাদের সবচেয়ে প্রধান অর্জন। এবং সেই সঙ্গে আমরা দেখব যে স্বাধীনতার পরবর্তীকালে সেজন্য যেটাকে আমরা বলি লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, অর্থাৎ জন্মকালে যে বয়সের যে বেঁচে থাকার যে সম্ভাবনা, সেটা হলো 47 বছর ছিল। সেইটা কিন্তু এখন বৃদ্ধি পেয়ে 74-এ চলে এসেছে। তার মানে হলো এই বিষয়টাই কিন্তু একটা বড় ইন্ডিকেটর যে আমাদের একটা অভাবনীয় উন্নতি এই প্রাথমিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রেই ঘটেছে। তবে এই স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতিটা স্বাস্থ্যের কারণেই শুধু ঘটেছে এই কথাটা যেন আমরা না ভাবি, যে শুধু স্বাস্থ্য সেবা বা চিকিৎসক বা নার্সদের বা স্বাস্থ্য সেবা কর্মীদের জন্য হয়েছে তা না। এটার সঙ্গে অনেক রকম জড়িত রয়েছে। এর ক্ষেত্রে যেমন মায়ের মানে মেয়েদের ক্ষমতায়ন, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন, তাদের যে বিশেষ করে গার্মেন্টস এবং অন্যান্য শিল্পে তাদের যে ব্যবস্থা, চাকরির ব্যবস্থা, তাদের যে অর্থায়নের ব্যবস্থা, তাদের কৃষি ক্ষেত্রে তাদের বিভিন্ন রকম ছোট ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের যে অবস্থার উন্নতি, শিক্ষার ক্ষেত্রে অভাবনীয় উন্নতি, যেটা অধ্যাপক অমর্ত্য সেনও স্বীকার করেছেন যে নারীদের, মেয়েদের এডুকেশনের ক্ষেত্রে বাংলাদেশ অনেক অগ্রগতি লাভ করেছে। তাহলে নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, অর্থায়ন এবং সেই সঙ্গে আমাদের কৃষিক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রের তুলনায় কৃষিক্ষেত্রে আমাদের যে অভাবনীয়, আমরা বলবো যে বিজ্ঞানীদের অনেক অবদান রয়েছে। কৃষি বিজ্ঞানীদের আমাদের অন্তত পক্ষে ধানের উৎপাদন, অন্যান্য ফসলের উৎপাদনের ক্ষেত্রে এবং বিশেষ করে কৃষিপণ্য উৎপাদনে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। সেটা আবার একদিকে পুষ্টির ওপর প্রভাব ফেলেছে। সুতরাং এই সবগুলো মিলিয়ে কিন্তু এই উন্নয়নগুলো ঘটেছে। কিন্তু আমার যদি এক কথায় বলতে বলা হয়, এবং সেই ক্ষেত্রে একটা বড় সাফল্য হলো ভ্যাকসিনেশনে, তাহলে ওই অর্জনটা কিন্তু মূলত হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা জনিত এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং প্রমোশন স্বাস্থ্যসেবা, সেই জায়গাতেই কিন্তু আমাদের অভাবনীয় উন্নতি হয়েছে। আমরা এটা স্বীকার করতেই হবে। খুব চমৎকার স্যার আপনি বলেছেন যে আসলে শুধুমাত্র ডাক্তার, নার্স বা যারা মেডিকেল সেক্টর এই কাজটার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের জন্য যে স্বাস্থ্যসেবার উন্নতি হয়েছে তা কিন্তু নয়। আপনি যে বিস্তর আলোচনাটা করলেন, যাদের কথা আপনি মেনশন করলেন, যে সব কিছু মিলেই এই পরিবর্তনটা হয়েছে। জামিল স্যার, আপনার কাছে একটু জানবো এখনকার যে স্বাস্থ্য ব্যবস্থা এবং অতীতের যে স্বাস্থ্য ব্যবস্থা, আপনার কাছে তফাৎটা কি মনে হয়? আমাদের সাফল্যগুলোর পাশাপাশি আরও কিছু জিনিস মানে সঙ্গে বেড়ে উঠছে যেগুলোর প্রতি আমরা লক্ষ্য করি নাই। যেমন যে সংক্রামক রোগের আমরা হয়তো বিস্তার রোধ করতে পারছি, কিন্তু আবার সেটাও আবার একটা সমস্যা রিসেন্টলি আমরা হামের ইয়েতে দেখতে পেলাম।
সংক্রামক রোগের পাশাপাশি অসংক্রামক রোগ বাড়তেই আছে, সেই দিকের প্রতি আমাদের দৃষ্টিটা খুব ভালোভাবে দেওয়া হয় নাই। যার জন্য এখন কিন্তু বলা হয় বাংলাদেশ হলো এমন একটা দেশ যেখানে কি ডাবল বার্ডেন অফ ডিজিজেস, আমাদের সংক্রমণ রোগও আছে, মিজলস দেখাইলো আমাদেরকে, আবার টিউবারক্লোসিস আছে, HIV এইডসের কথাও মাঝে মাঝে বলা হয়, পাশাপাশি NCD নন কমিউনিকেবল ডিজিজ, হার্টের ব্যায়াম, হাইপারটেনশন, ক্যান্সার, ডায়াবেটিস ক্রমশই বাড়তেছে। তো সেইগুলোর বাড়ার পিছনে প্রধান কারণ হইল যে আমাদের লাইফস্টাইল। আমরা যতই প্রযুক্তিগতভাবে উন্নতি লাভ করতেছি ততই আমরা কিন্তু কাজকর্ম মানে আমরা হাত পা ছোড়াছুড়ি আর করি না, কোনো এক্সারসাইজ করি না, অর্থাৎ আধুনিকায়নের ডিসঅ্যাডভান্টেজ আমরা বলতে পারি। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে গেছি আমরা খাবার খাচ্ছি, আগে আমরা শাকসবজি দেশীয় ফলমূল খেতাম, এখন আর ওগুলা বাদ দিয়ে সব প্রসেসড ফুড খাচ্ছি, যেখানে নাকি ট্রান্স ফ্যাট ইত্যাদি যত রকমের খারাপ জিনিসপত্র আছে সব, এবং সেগুলোর থেকে কি হচ্ছে, আমরা কাজকর্ম কম করি, শাকসবজি খাই না, আর ট্রান্স ফ্যাট জাতীয় প্রসেসড ফুড খাচ্ছি, যার ফলে হচ্ছে কি ডায়াবেটিস বেড়ে গেছে, আমাদের হাইপারটেনশন রক্তচাপ, উচ্চ রক্তচাপ বাড়তেছে, যেখান থেকে কার্ডিয়াক ডিজিজ হচ্ছে, হৃৎপিণ্ডের রোগ হচ্ছে, যেখান থেকে ক্যান্সার হচ্ছে। এবং দেখেন একদিকে আয়ুষ্কাল বাড়ছে, আমাদের 74-এ পৌঁছেছি, কিন্তু আবার ওই অসংক্রামক রোগের জন্য আমাদের প্রিমেচিওর ডেথ হচ্ছে, 35-এই বহু লোক মরে যাচ্ছে, 36, 37, 38-এ। মানে ওদের মধ্যে ওই যারা নাকি প্রিমেচিওর ডেথ হচ্ছে তাদের হার্ট অ্যাটাক হচ্ছে বা স্ট্রোক হচ্ছে। তো ওইগুলোর জন্য আমাদের কিন্তু নজরটা, যেহেতু আমরা আগে সংক্রামক রোগ প্রতিরোধ করতে হবে বা প্রাইমারি হেলথ কেয়ারের সেই টিকার ব্যবস্থাপনা করতে হবে, সেই দিকে আমরা খুব প্রচণ্ডভাবে জোর দিছি, মানুষকে সচেতন করছি, কিন্তু এদিক দিয়ে আমরা দেখি নাই। দ্বিতীয়ত, এখনকার অবস্থাতে আমরা মানে রোগবালাই যেহেতু বেশি বাড়তেছে, অসংক্রামক রোগবালাই বাড়তেছে, আমরা মানে ওই যে আমাদের আগে অভ্যাস ছিল যে ডাক্তারখানায় যেতাম, ডাক্তারের কাছে যেতাম, এখন আর ওই অভ্যাস নাই, এখন আমরা পাশের ওষুধের দোকানে যাই। যার ফলে হচ্ছে কি এই ওষুধের দোকানে গিয়ে ওষুধ খেয়ে একটা অল্প একটু ব্যথা হলো ভালো হয়ে গেল, অল্প একটু মাথা ব্যথা হইলো ভালো করে ফেললাম। এই ঔষধ ঠিকমতে সেবন না করাতে, যত্রতত্র ঔষধ সেবন করাতে আমাদের আরও অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে, যেন নাকি এখন ওই যে অ্যান্টিবায়োটিক যত্রতত্র রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। মানে আমাদেরকে মানে সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থাপনার মানে অনেক দিকগুলোর প্রতি আবার ভালোভাবে নজর দিতে হবে। যেমন এই যে লাইফস্টাইলের কথা আগে বললাম, যেটা আমাদের মানে গত 2018-তে এবং 2022-এ WHO স্টেপস, একটা STEPS স্টেপস সার্ভে হয়, সেইখানে প্রচণ্ডভাবে দেখা গেছে যে ওই যে শাকসবজি খাওয়া বন্ধ করে দিছি, আমরা প্রসেসড ফুড খাচ্ছি, মেদ হয়ে যাচ্ছে, এবং ওবিসিটি হচ্ছে, বাচ্চাদের মধ্যে ওবিসিটি হচ্ছে। যার ফলে হচ্ছে কি যে আমাদের এখন অন্যভাবে চিন্তা করতে হবে, সংক্রামক রোগেরও প্রতিরোধ করার চিন্তা করতে হবে, আবার অসংক্রামক রোগ যাতে করে না বাড়ে, যা বাড়তেছে সেগুলোরই কোনোভাবে প্রিভেনশন করা যায় কি না, বাই চেঞ্জিং বিহেভিয়ার, বাই চেঞ্জিং লাইফস্টাইল, বাই চেঞ্জিং আওয়ার ফুড কনজাম্পশন। আমাদের ফুড কনজাম্পশনের আগের যে খাবার খেতাম, আমরা ছোট মাছ খেতাম, এখন আর সেই ছোটো মাছ খাই না। তো সেই জন্য সেই সব দিকগুলোর প্রতি এখনকার অবস্থাটার দিকে আমাদের খুব খুব সুতীক্ষ্ণ নজর দিতে হবে। স্যার, এটা আপনি খুব চমৎকার বলেছেন। যেমন আমরা যদি কোভিডের কথা আমরা চিন্তা করি, যে কোভিড সময়কালীন সময়টাতে আমরা কিন্তু খুব চমৎকারভাবে সেটাকে আমরা কিন্তু মোকাবেলা করতে পেরেছি, কিন্তু এই যে অসংক্রামক যে ডিজিজগুলো, নন কমিউনিকেবল যে ডিজিজ, হাই প্রেশার, হৃদরোগ,
ক্যান্সার এখন কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। লিয়াকত স্যার, আপনি যদি আপনার মতামতটা বলতেন যে এই যে অসংক্রামক রোগের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, আমরা এখন যতটুকু জানি যে নতুন সরকার স্বাস্থ্য খাতের কিন্তু এই খাতটাতে বেশ ভালোভাবেই কিন্তু জোর দিয়েছে যে কিভাবে আসলে নন কমিউনিকেবল যে ডিজিজগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। আপনার মতামত কি? আসলে এটাকে সিস্টেম অ্যাপ্রোচে ছাড়া, ধরুন আমরা রোগের জন্য, চিকিৎসার জন্য ডায়াবেটিস বা ক্যান্সার বা অন্যান্য হাইপারটেনশন, অন্যান্য অসুখের জন্য স্পেসিফিক সেকেন্ডারি টার্সিয়ারি চিকিৎসার ব্যবস্থা করলাম, কিন্তু এই অসুখগুলোর বাস্তবতা হচ্ছে যে প্রথমে ডায়াবেটিস হলো, তারপরে তার সঙ্গে জটিলতা হলো, তার সঙ্গে কিডনি, চোখ ইত্যাদির কমপ্লিকেশন, জটিলতার সৃষ্টি হলো। যত দিন যাবে তত এসে ব্যয়বহুল হতে থাকবে, এবং যদি শুরুতেই সেটা হওয়ার আগে নির্ণয় করা যায়, অথবা অত্যন্ত আর্লি স্টেজে নির্ণয় করা যায়, অথবা ঝুঁকি নির্ণয় করা যায়, প্রিভেন্ট করা যায়, তাহলে কিন্তু অনেক কম খরচে, অনেক দক্ষভাবে, এবং ওই মানুষগুলোরও কিন্তু প্রচুর উপকার হবে। কাজের ডক্টর ফয়সাল সাহেব যেটা বলছিলেন যে এই যে যেসব ফ্যাক্টরগুলোর কারণে লাইফস্টাইল, নিউট্রিশন এবং আমাদের হ্যাবিট এবং আমাদের বিশেষ করে কায়িক শ্রমের অভ্যাস, এই অভ্যাসগুলো, এই যে রুট কজগুলো, এই কজগুলো কিন্তু সমস্ত নন কমিউনিকেবল ডিজিজের একটা বৃক্ষের শেকড়ের মতো। আমরা যদি চেষ্টা করি যে এই শেকড়টাতে আমরা যদি রস দিতে বন্ধ করতে পারি, পুষ্টি বন্ধ করতে পারি, তাহলে কিন্তু ওই বৃক্ষটা আর হবে না। আমাদের প্রথম দরকার হবে আমাদের ওই প্রিভেন্টিভ প্রমোটিভ যে স্বাস্থ্যের ব্যবস্থা, যে কারণে আমরা সংক্রামক ব্যাধি এবং পুষ্টির ক্ষেত্রে যে সাফল্যটা অর্জন করেছি, সেটাও কিন্তু এই একই সঙ্গে ফ্যাক্টরে জড়িত। যে আমরা যদি নন কমিউনিকেবল ডিজিজকে অ্যাড্রেস করতে চাই, এবং যেটা 70%-এরও বেশি মৃত্যুর কারণ হয়ে উঠেছে এখন আমাদের দেশে, তাহলে আমাদেরকে এই প্রিভেন্টিভ এবং প্রাইমারি কেয়ারে জোর দিতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কিন্তু প্রাইমারি এবং প্রিভেন্টিভ কেয়ারটা আসলে সরকার ছাড়া কেউ দায়িত্ব নিতে চায় না। হ্যাঁ, এটা আরেকটা কথা বলতেই হয় আমাকে, আমরা সাফল্যের কথা অনেক বলেছি, কিন্তু একটা আমাদের স্বাস্থ্যক্ষেত্রে সিস্টেমিক ব্যর্থতা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনে ছিল যে স্বাস্থ্যের মৌলিক দায়িত্বটা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার, এবং দায়িত্বটা তাহলে কার? রাষ্ট্রের। এইটা কিন্তু কনস্টিটিউশনে রাষ্ট্রের একটা প্রধান কর্তব্য হিসেবে লেখা আছে। আচ্ছা দেখুন, সত্যিকার অর্থে আমরা পরবর্তীতে স্বাধীনতার পরেও কিন্তু প্রাইভেট সেক্টর ততটা স্বাস্থ্যের দায়িত্বে ছিল না। আমরা কি প্রাইভেট ক্লিনিক তখন দেখেছি? এমনকি 70-এর দশকে উনি নিজেও সাক্ষী যে আমাদের ছিলই না বললে চলে। হ্যাঁ, যে প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার খুবই রেয়ার ছিল। অথচ ক্রমশ এটা বৃদ্ধি পেতে পেতে সমস্ত সরকারের সময়ে এত বেশি বৃদ্ধি পেয়েছে যে এখন বলতে গেলে ওই 70%-এর বেশি দায়িত্ব প্রাইভেট সেক্টর নিয়ে নিয়েছে। তাহলে এই যে কোথাও না কোথাও একটা ব্যর্থতা রয়েছে রাষ্ট্রের। রাষ্ট্র দায়িত্ব নাই ঠিক মতো। মানে প্রাইভেট সেক্টর যদি ডিসপেন্সও করে তাহলেও একটা লিমিট থাকে, এবং সেইখানে মানে আমরা জানি আইনের ক্ষেত্রেও আমরা জানি যে প্রাইভেট সেক্টর নিয়ন্ত্রণ যে আইনটা, অর্ডিন্যান্সটা সেই 82 সালের, হ্যাঁ, এখন পর্যন্ত কোনো আইনও ঠিক মতো এই জায়গাটা আমি জানতে চাই যে এই দায়ভারটা আসলে আপনি তাহলে কাকে দিতে চান? আমরা রাষ্ট্রকেই দিতে হবে। সরকার, যারা পরপর সরকার এসছেন, তারা কেন প্রাইভেট সেক্টরে এত চলে গেল, রাষ্ট্র কেন তার দায়িত্ব পালন করলাম, বাজেট কেন একই থেকে গেল 1%-এর নিচে, হ্যাঁ, যে জিডিপির 1%-এর নিচে প্রায় 0.70-র আশেপাশে থেকে গেল এত দীর্ঘ 50 বছর। এই দায়িত্ব প্রত্যেক সরকারকেই নিতে হবে। হ্যাঁ, সোজা কথা, রাষ্ট্র মানে প্রত্যেক সরকারই তো রাষ্ট্র দায়িত্বে ছিল। তো তাহলে এই যে প্রাইভেট সেক্টর যদি এত দায়িত্বে থাকে, তারা তো প্রাইমারি হেলথ কেয়ার বা যেটাকে প্রমোটিভ হেলথ কেয়ার, ওখানে তো অর্থ নাই, ওখানে তো পয়সা রিটার্ন নেই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট তো ওখানে খুব কম, চাইবে না তো তারা। হ্যাঁ, কারণ ওখানে তো কেউ পয়সা দিয়ে আপনি উপদেশ নিতে যাবেন না, বেশিরভাগ যাবেন আপনার চিকিৎসা বা সার্জারি করতে, তেমন। তো এই যে জায়গাটিতে তার রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, রাষ্ট্রকে তার দায়িত্বে ফিরে আসতে হবে, এবং ধীরে ধীরে, একবারে হবে না, কিন্তু এই যে সেই প্রপোর্শনটা, যেটা অত্যন্ত বলবো যে অত্যন্ত আমাদের মানে ভারসাম্যবিহীন হয়ে গেছে, সেই ভারসাম্য আবার ফিরিয়ে আনতে হবে। এই জন্য আপনি যেটা প্রশ্ন করছিলেন যে বর্তমান সরকারের তো কতগুলো জিনিস পজিটিভ আমি লক্ষ্য করেছি। সেটা হলো তাদের ম্যানিফেস্টো শুধু না, যারা ক্ষমতাসীন দল, পরবর্তী যে পাবলিক ডিক্লারেশনগুলোতে 1 নম্বর হলো এই প্রথম আমাদের স্বাস্থ্যের বাজেট 1% উপরে 1.03 বা 1.02% গিয়েছে জিডিপির, যেটা অন্তত পক্ষে নোশনাল ওয়েতে, আমি যদি বলি ইন্ডিকেটিভ ওয়েতে, হ্যাঁ, যে আমার একটা সাংকেতিকভাবেও এটা একটা পজিটিভ দিক যে 0.70 থেকে অন্তত গিয়েছে। ব্যবহার কেমন হবে ইত্যাদি কিছুটা হলে বাড়ানো হয়েছে। এটা একটা মানে কিছুটা না, আমি বলবো যে এটা একটা বড় উল্লম্ফন, মানে সত্যিকার অর্থে পজিটিভ উল্লম্ফন, মানে অন্তত দেখার দিক থেকে। সেকেন্ড হচ্ছে যে প্রত্যেকটা ঘোষণাতেই দেখা যাচ্ছে যে তারা স্বাস্থ্যকর্মী নিয়োগ করছেন, 1 লক্ষ বলেছেন, যদিও ডাক্তার নার্সের কথা বলেছেন, কিন্তু 1 লক্ষ স্বাস্থ্যকর্মী মানে হলো গ্রাম পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে
ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যকর্মী যেটা, সেটা হলো প্রাইমারি হেলথ কেয়ার, প্রমোটিভ হেলথ কেয়ারে 80% উইমেন বলেছেন, হ্যাঁ, মানে নারী বলেছেন। এই ক্ষেত্রে আমি বলবো এগুলো পজিটিভ ইন্ডিকেশন। এবং ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে আরবান হেলথ সেন্টার, যেটা আমাদের সবচেয়ে, যেটা ডক্টর ফয়সাল সাহেব বলছিলেন যে এই যে লাইফস্টাইল চেঞ্জের কারণটা হচ্ছে নগরায়ন হয়েছে, অপরিকল্পিত নগরায়ন। সেই অপরিকল্পিত নগরায়নে আমাদের প্ল্যানিংয়েরও ঘাটতি ছিল। নগরে কিন্তু কোনো প্রাথমিক স্বাস্থ্যসেবা নেই। গ্রামে থিওরিটিক্যালি, তাত্ত্বিকভাবে স্বাস্থ্যসেবা যদি মানুষ নাও পায়, ঠিকমতো না পায়, তারপরে উপজেলা রয়েছে, কমিউনিটি ক্লিনিক রয়েছে, গ্রাম পর্যায়ে ডোমিসাইলারি বাড়ি বাড়ি সার্ভিস রয়েছে। কিন্তু আপনি নগরে কিন্তু শুধুমাত্র একটা হাঁচি কাশির জন্য ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল কিংবা আপনার সোহরাওয়ার্দী হাজির হয়ে, পিজিতে হাজির হয়ে যায়। তাহলে এখানে কিন্তু প্রাইমারি স্বাস্থ্য কেয়ার যেগুলো ছিল মানে লোকাল গভর্নমেন্টের আন্ডারে, সেটা কিন্তু অত জনপ্রিয়তা বা অত সেবা দিতে পারেনি, এই চেনটা নাই। তাহলে ওখানে কিন্তু 173টা বা 170টা ক্লিনিকের প্রস্তাব অলরেডি ওয়ার্ড ভিত্তিক পাস হয়েছে, যেগুলো আমরা খবরে দিই, মানে পাবলিক ডিক্লারেশন যেগুলো। তো দেখুন, এগুলো কিন্তু পজিটিভলি বলবো আমি, হ্যাঁ, যদি এগুলো মানে বাস্তবায়িত হওয়াটা খুব জরুরি, কারণ সময় চলে যাচ্ছে। এই প্রত্যেকটা স্টেপ বাস্তবায়িত হওয়া, ইউনিয়নে প্রাইমারি হেলথ কেয়ার কথা বলেছেন প্রত্যেক ইউনিয়নে, এগুলো কিন্তু মানে মুখের কথা যদি না থাকে, ডিক্লারেশনগুলো তারপরেও কিন্তু স্যার প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে কিন্তু একটা প্রশ্ন কিন্তু সবসময় থেকে যায় যে এই জায়গাটার আরো উন্নতি করা দরকার, এবং উন্নতি করার জন্য আসলে কাদের কাদের ভূমিকাটা এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়টাই জানার চেষ্টা করব। এটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি জামিল স্যার আপনার কাছে এখন জানতে চাইবো, যেমনটি লিয়াকত স্যার বলছিলেন যে প্রাইমারি হেলথ কেয়ার কিন্তু প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে রয়েছে, কিন্তু তারপরও কিন্তু মানুষ সেখানে সেবা খুব একটা নিচ্ছে না। এই জায়গাটায় আপনার কাছে কি মনে হয় যে ব্যর্থতা আসলে কোথায়? এখানে সরকারের ব্যর্থতা, নাকি আমাদের সাধারণ জনগণ যারা রয়েছে তারা খুব একটা সচেতন নয়? ব্যর্থতা ওই শব্দটা ব্যবহার না করে আমি যেটা বলবো যে সরকারের কথা তো লিয়াকত ভাই বললেন, কিন্তু সরকার বলতে তো জনগণও, তো সরকার তো জনগণ ছাড়া তো আর সরকার না। তো সেইখানে জনগণের সম্পৃক্ততা কতটুকু, আপনি যেটা বললেন যে জনগণ কি ঠিক মতে এটাকে নিজের মনে করে নিচ্ছে কিনা। আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের কিন্তু একটা স্তম্ভ হলো কমিউনিটি এঙ্গেজমেন্ট, মানে জনগণের সম্পৃক্ততা দরকার। আমার জনগণ যদি সম্পৃক্ত না হয়, আমি তো কমিউনিটি ক্লিনিক বানায় রাখছি, আমি ইউনিয়নে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার বানায় রাখছি, উপজেলা হেলথ কমপ্লেক্স বানায় রাখছি, কিন্তু কই এগুলো তো ব্যবহার ঠিক মতো করে না। ওই যে ওষুধ, মানে জ্বর সর্দি কাশি হলেই তো ফার্মেসিতে যায়, ওই কমিউনিটি ক্লিনিকে যায় না, বা ইউনিয়ন ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারে যায় না। তার মানে কি, মানুষকে ঠিক মতে আমরা চালনা করতে পারি নাই। আমরা ওনাদেরকে যদি ঠিক মতে উদ্বুদ্ধ করে, ঠিক মতে বুঝায়ে, তাদেরকে যদি হেলথ লিটারেট করতে পারতাম, তাহলে কিন্তু আজকে এই অবস্থা হইতো না। ওই সব মানে আমাদের মানে সারা দেশে যে স্থাপনা আছে গ্রাম পর্যায়ে উপজেলা পর্যন্ত, মানে খুবই চমৎকার একটা নেটওয়ার্ক, কিন্তু ওই নেটওয়ার্কটা ঠিকমতে মানুষ ঠিকমতে ব্যবহার করে না। কারণ এখন যোগাযোগের মাধ্যমটা এত ভালো হয়ে যাওয়াতে আমি টেকনাফ থেকেই মানে একদিন 5-6 ঘন্টার মধ্যেই ঢাকা পৌঁছায় যেতে পারি। আগে আমার গ্রামের থেকে উপজেলা যেতে লাগতো 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগতো, এখন উপজেলা যেতে লাগে আধা ঘন্টা। তো মানে কি, তার মানে হইল যে আমি চেষ্টা করলেই আমি ঢাকাতে পৌঁছায় যাই। তো সেইখানে আমাদের জনগণের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করতে হবে, তাদেরকে লিটারেট করতে হবে, হেলথ লিটারেট করতে হবে। এই যে কিছুক্ষণ আগে যে বলছিলাম যে উচ্চ রক্তচাপ বাড়তেছে, ডায়াবেটিস বাড়তেছে, এইগুলা কেন হয়, বা এইগুলাতে কি করলে পরে স্ক্রিনিং, প্রাইমারি স্ক্রিনিং আমরা আগের থেকে যদি মানে ছেকে ফেলতে পারি, মানুষের যাদের মধ্যে কোনো রকম সাইন সিমটমস হয় নাই তাদেরকে আমরা, এবং এই স্ক্রিনিংয়ের কাজটা কিন্তু ওই কমিউনিটি ক্লিনিক করতে পারে, সেখানে গিয়ে তার প্রেশারটা মাপাইতে পারে, তার ব্লাড সুগারটা দেখতে পারে।
তো এইটা যতক্ষণ পর্যন্ত জনগণ যদি ওইখানে না যায় তাহলে তো ওই স্ক্রিনিংটা হবে না, তাহলে পরে এই ব্লাড প্রেশারও জানা হবে না যে তার উচ্চ রক্তচাপ হচ্ছে কি না। এখানে কিন্তু স্যার জনসাধারণের কিন্তু একটা প্রশ্ন রয়েছে, একটা কনফিউশন রয়েছে, এবং আস্থার জায়গাটা মনে হয় একটু নড়বড়ে যে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার কারণে কিন্তু তারা শহরে এসে চিকিৎসা নিচ্ছে। এই খুবই যেগুলো নাকি প্রাথমিক সুযোগ সুবিধা, প্রেশার মাপা আর ওই রক্ত ব্লাড সুগার লেভেল দেখা, এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু আছে। ওজনটা মাপা, আপনার ওজনটা কি বেড়ে যাচ্ছে, আপনার শরীরে যে মেদ জমতেছে, এটা তো আপনি যে কোনোখান থেকেই আপনি ওই ইউনিয়ন ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারে গিয়ে মাপতে পারেন। আপনার কথাটা হইল যে আমাদেরকে মানে সম্পৃক্ত মানুষকে বোঝানোর কাজটা, জি, এই যে ইয়েতে গেল হামের যে তাণ্ডব গেল, এইখানে মানুষকে সচেতন করার কথা কিন্তু কোনো কাজ হয়নি। খালি টিকা দাও, টিকা নিয়ে আসো, 640 কোটি টাকা দিয়ে টিকা নিয়ে আসা হইলো, প্লেন দিয়ে টিকা নিয়ে আসা হইলো, কিন্তু টিকা ইজ নট দ্য আনসার, যেটা নাকি এখন দেখা যাচ্ছে। এইখানে মানুষকে সচেতন করারও দরকার ছিল। মানে মানুষের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা নাই, অনেক লোকের মধ্যে টিকা নেয় নাই, তারা ইচ্ছা করে টিকা নেয় নাই। বিভিন্ন রকমের আমাদের তো এখন যোগাযোগ, সেই ফেসবুক ইত্যাদিতে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে এত অপপ্রচার হয়, যার ফলে তো একটা সার্টেন পার্সেন্টেজ অফ বাচ্চাগুলোকে টিকাই দেওয়া হয়নি। তো সেটার জন্য তো জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করতে হইতো। আমাদের না পাবলিক সেক্টর করলো, গভর্নমেন্ট করলো, না প্রাইভেট সেক্টর করলো। প্রাইভেট সেক্টরের কথা কিছুক্ষণ আগে লেখক ভাই যেটা বলতেছিলেন যে লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে, কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করতেছে না, তারা খালি ব্যবসা করতেছে। তো সেই জন্য তো আমাদেরকে ওদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে এবং সরকারের সঙ্গে কিভাবে তারা একসঙ্গে কাজ করতে পারে, আচ্ছা, এটা তো মানে আমাদের আপনি বলছেন যে পাবলিক প্রাইভেট যে পার্টনারশিপের মাধ্যমে যে চিকিৎসা ব্যবস্থা করতেই হবে। এবং সেইখানে তো অবশ্যই সরকারের কাছ থেকেই, পলিসি মেকারদের কাছ থেকেই ওই দিক নির্দেশনা আসতে হবে যে হাউ দ্যাট পার্টনারশিপ ক্যান বি ডেভেলপ। এটা পার্টনারশিপ এই মানে না যে তাকে সব কিছুই বিনা পয়সা, প্রাইভেট সেক্টরে সব কিছু বিনা পয়সায় সেবা দিতে হবে। প্রাইভেট সেক্টরে যখন নাকি হাসপাতালের লাইসেন্স পায়, তাদের লাইসেন্সের মধ্যে লেখা থাকে যে 1% অফ দি বেড বিনা পয়সায় গরিব রুগীদেরকে দিবে। তো অ্যাটলিস্ট ওইটুকু যদি পালন করতো তাহলে তো আমাদের শহর অঞ্চলে গরিব জনগোষ্ঠীর লোকেরা কিছুটা হলো এই প্রাইভেট সেক্টর থেকে মানে সেবা পেতে পারতো, কিন্তু সেটাও তো হচ্ছে না। মানে আমাদেরকে এটা একটা সামগ্রিকভাবে লিডারশিপের দরকার, মানে যে এটাকে ভালো মতে চালাতে পারবে। লিয়াকত স্যার, আপনি কিন্তু স্যার বলছিলেন যে স্বাস্থ্য খাতে কিন্তু বিনিয়োগ কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। এই ক্ষেত্রে আমাদের প্রত্যাশা কি থাকতে পারে না জনসাধারণের যে কিছুটা হলো স্বাস্থ্য ব্যবস্থা আগের থেকে কিছুটা উন্নত হবে? হ্যাঁ, প্রত্যাশা তো আমরা করছি, হ্যাঁ, সেই আশাই তো আছি। কারণ আসলে এই যে বিনিয়োগ প্রথমত নির্ভর করছে বিনিয়োগ কিসে ব্যয়িত হচ্ছে। আচ্ছা, কারণ আমরা যে প্রথম দিকে যে প্রশংসাটা করছিলাম যে অর্জনের, আমরা 2013-14তে সেই যে লানসেটের স্পেশাল ইস্যু, ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে স্পেশাল প্রশংসা, সেগুলো থেকে কেন এখন আবার একটা দুঃখের কথার মধ্যে যাচ্ছি? এই যে 10 বছর 15 বছরের মধ্যেই কিন্তু এখন কিন্তু সেই আশার নেই, সেই আশার মানে সেই সম্মান নেই পৃথিবীতে কিন্তু। কারণ আমরা মাতৃমৃত্যু, শিশু মৃত্যু যেসব বিষয়গুলো সবগুলো স্ট্যাগনেন্ট আছি। আমাদের কোনো কোনো ক্ষেত্রে পশ্চাৎপদতা রয়েছে। আমাদের এখন পর্যন্ত 28% শিশু যে গ্রোথ হওয়ার কথা, সেই গ্রোথের মধ্যে নেই। আমরা বলি এটা স্টান্টিং, এবং 8 থেকে 10% শিশু ওয়েস্টিংয়ের মধ্যে রয়েছে। আমাদের এখনও 22% শিশু জন্মলাভ করছে আন্ডারওয়েট হয়ে। তাহলে তার মানে ওই জায়গায় তার আমরা এগোতে পারিনি, ওই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে এক জায়গায়। পুষ্টিহীনতার ক্ষেত্রে এক জায়গায় দাঁড়িয়ে গেছি, এমনকি গ্রোথ যে ফার্টিলিটি রেটের ক্ষেত্রে এক জায়গায় দাঁড়িয়ে গেছে। অনেক জায়গাতে অবনতি হচ্ছে। কেন হয়েছে? তার কারণ হলো সাম্প্রতিক বছরগুলোতে ওই যে প্রাইভেট সেক্টর শুধু বৃদ্ধি পেয়েছে না, সরকারের যে একটা মানে প্রায়োরিটি প্রাইমারি হেলথ কেয়ার থেকে সেকেন্ডারি অ্যান্ড টারশারি, বড় বড় বিল্ডিং, বড় বড় হাসপাতাল, বড় বড় উদ্বোধন, বড় বড় শো অফ করা, এইটার মধ্যে চলে গেছিলাম আমরা, যেটা কিন্তু আসল আমাদের অর্জন নয়। সেই জায়গাগুলোতে যাওয়ার ফলে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার অনেক ইগনোরড হয়ে গেছিলো। এখন নির্ভর করছে এই যে অর্থ বৃদ্ধি পেয়েছে সেটা যদি আবার বড় বড় অবকাঠামোতেই যায়,
আবার বড় বড় নির্মাণের মধ্যে চলে যায়। এটা যদি আমার প্রাইমারি কেয়ারের সত্যিকার সেবার মধ্যে না যায়, ওই যে আরবান হেলথ সেন্টারগুলো চালু হবে সেখানে না যায়, ওই যে প্রাইমারি কেয়ার সেন্টার ইউনিয়নে হবে সেখানে না যায়, প্রমোটিভ প্রিভেন্টিভ স্বাস্থ্য কেয়ারে না যায়, তাহলে কিন্তু এই অর্থ সঠিকভাবে ব্যয়িত হবে না। এবং তার জন্য যে অবকাঠামো দরকার, আমরা হেলথ সেক্টর রিফর্ম কমিশনেও কিন্তু পিএসসি ওরিয়েন্টেড সার্ভিসের কথা বলেছি। আমরা কিন্তু সেখানেও বলেছি প্রাইমারি হেলথ কেয়ারকে আরও একটা অর্ডিন্যান্সের মাধ্যমে বা অ্যাক্টের মাধ্যমে এখন মানে বাধ্যতামূলক করা দরকার। আমরা কিন্তু মানে যে সাজেশনগুলো, এটা কিন্তু একটা 2021 সালে সরকারের সিগনেটারি, আমাদের সরকারের সিগনেটারি রিজিওনাল হেলথ প্রাইমারি হেলথ কেয়ার স্ট্র্যাটেজি করা হয়েছে। তাহলে এইগুলো সব মিলিয়ে যদি ওই পথে না যায়, তাহলে সার্ভিসের পথে না যায়, তাহলে কিন্তু এই বিনিয়োগ কিন্তু প্রত্যাশা পূরণ হবে না। আমি বলছি যে এখন পর্যন্ত যে ডিক্লারেশনগুলো এটা পজিটিভ, কিন্তু তার সঙ্গে যেমন ধরুন নতুন মেডিকেল কলেজের ডিক্লারেশন, এটা কিন্তু কম্প্যাটেবল না। আমার যা মেডিকেল কলেজ আছে সেটাতে আমার হাসপাতালগুলো চালু নেই, আমার চিকিৎসক নেই, আমার ঠিকমতো শিক্ষক নেই, আমার শিক্ষার মান নেই। আমরা যদি আবার মেডিকেল কলেজ খোলার দিকে মন দিয়ে দিই, তাহলে কিন্তু আর ওইটা হবে না। তো সুতরাং কতগুলো বিষয় রয়েছে, যে বিষয়গুলো নির্ভর করছে বর্তমান যে নেতৃত্ব, তারা সঠিকভাবে এই অর্থটা ব্যয়িত করার জন্য। আমরা যেটা জাভেদ স্যার বলছিলেন যে লিডারশিপের দরকার রয়েছে, হেলথ সেক্টর রিফর্ম কমিশনে আমরা সেটা বলেছি যে সেই কথাটি যে একটা যেটাকে বলে পাবলিক হেলথ ডিরেক্টর ডিজি দরকার। পাবলিক হেলথ ডিজির মধ্যে প্রাইমারি হেলথ কেয়ার একটা উইং করে ডিরেক্টর করে আমাদের আসলে একটা ম্যানেজমেন্ট চেইনও দরকার, কারণ আপনি অর্থ ব্যয় করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সঠিক লিডারশিপ, ওই যে ম্যানেজমেন্ট চেইন, ম্যানেজার্স তৈরি না হবে। তো এইগুলো অনেকগুলো ব্যাপার রয়েছে। আপনি যেমন বললেন দায়িত্ব শুধু তো হেলথ মিনিস্ট্রির না, প্রাইমারি হেলথ কেয়ার শুধু না, হেলথের এই যে দায়িত্বগুলোর মধ্যে লোকাল গভর্নমেন্টের দায়িত্ব থাকবে, এখানে কিন্তু পুষ্টির দায়িত্ব থাকবে, এখানে কিন্তু খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, এখানে কিন্তু কৃষির দায়িত্ব রয়েছে, পরিবেশ তো খুব বড় বিষয়। এতে আপনি দেখছেন যে পরিবেশের কারণে কিন্তু ফুসফুসের ব্যাধিগুলো, যে সিওপিডি ইত্যাদি বহুল হারে বেড়ে গেছে। প্রত্যেকটা রোগের জন্য এখন কিন্তু দায়ী করা হচ্ছে যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরকে। এবং দেখছেন যে এমন কি প্লাস্টিক পলিউশনের জন্য কি ঘটছে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা যে মাল্টি সেক্টরাল, এই মাল্টি সেক্টরাল ইস্যুটা অনুধাবন করে রাষ্ট্রের যে একদম টপ লেভেলকে তাতে সেন্সিটাইজ হতে হবে, তাদের কোঅর্ডিনেট করতে হবে। কারণ এটা কিন্তু শুধু হেলথ মিনিস্ট্রির কথা কিন্তু হয়তো জনপ্রশাসন শুনে না। এমনকি আমি যদি বলি যে একটা ফুটপাথে যখন মাকে আমি বলবো হেঁটে যান, বা আমরা কাউকে বলবো 1 মাইল অফিস হেঁটে যান কায়িক শ্রমের জন্য, কিংবা বিকেলে একটু হাঁটেন, পার্কে হাঁটেন, আমার গর্ভবতী মা যদি নিরাপত্তা না পায় তো হাঁটতে যাবে কি করে? তার মানে পুলিশেরও, অর্থাৎ হোম মিনিস্ট্রিরও দায়িত্ব রয়েছে। এখন সে কি আমার হেলথ মিনিস্ট্রির কথা শুনবে? এটা শুনতে গেলে একটা মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশনের সঠিক মেকানিজম। এই যে আপনি কোঅর্ডিনেশনের কথা বলছেন, এবং এক কথা যদি বলে যে আগের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা, সেটাকে আসলে কতটুকু পরিবর্তন করা দরকার, সেই বিষয়টা আপনাদের দুজনের কাছ থেকে আমি আলাদা আলাদাভাবে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। জামিল স্যার, আপনার কাছে এখন একটু জানবো, যেমনটি খুব চমৎকারভাবে কিন্তু লিয়াকত স্যার বলছিলেন যে অনেক জায়গায় আমাদের পরিবর্তন করা দরকার, বিশেষ করে যে স্বাস্থ্য ব্যবস্থার যে অবকাঠামো, সেই জায়গাটায় আমাদেরকে কাজ করতে হবে। আমি একটু জানবো যে এই যে পুরনো যে ইনফ্রাস্ট্রাকচার, সেটিকে আসলে চেঞ্জ করা দরকার কিনা, কি সেটির উপরে যদি আমরা কাজ করতে পারি তাহলেও পরিবর্তন অনেকটা করা সম্ভব? পরিবর্তন আনতে হলে মানে দুটো জায়গায় আমাদেরকে মনোযোগ দিতে হবে। একটা হলো পরিবর্তন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, আপনি যেটা বললেন, এখানেই হয়তো বা আরও একটু ভালো মতো এগুলোকে ঠিকঠাক করে, ওইখানকার যন্ত্রপাতিগুলো যেগুলো নাকি পড়ে আছে সেগুলোকে ঠিকঠাক করে চালালে আপনার পরিবর্তন হবে এবং অনেক সেবার মানও ভালো হয়ে যাবে, সেবাও দিতে পারবেন। পরিবর্তন ওইভাবে আনা সম্ভব। দ্বিতীয়ত পরিবর্তন আনতে হবে আমাদের মানসিকভাবে। যারা নাকি এই কাঠামোতে কাজ করি আমরা, মানে প্রফেশনালরা, ডাক্তার, নার্স ইত্যাদি, তাদের মানসিকভাবে চিন্তা করতে হবে। কেননা পরিবর্তন অনেক সময় মানুষ গ্রহণ করতে চায় না। কারণ একভাবে আমি 20 বছর কাজ করে ফেললাম, এখন আবার নতুন করে আবার একটা সিস্টেম চালু হবে, তো সেটাতে অনেক রকম আছে। প্লাস এই পরিবর্তনে যেটা নাকি প্রাইমারি হেলথ কেয়ার বেসড যদি পরিবর্তন হয়,
তাহলে কিন্তু অনেকেরই কিন্তু ক্ষমতা মানে কিছুটা এদিক ওদিক হবে। মানে যে ডাক্তারগুলা আগে পরিবার পরিকল্পনা ইয়েতে কাজ করত, তারা কি পরিবার পরিকল্পনা ইয়েতেই কাজ করতে থাকবে? কেননা তাদের দরকার তো এখন স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে, তাদেরকে তো ওইখানে পাঠিয়ে দেওয়া হবে। এবং ওইখানে পাঠিয়ে দিলে তারা কি তাদের আগের যে লেভেল ছিল সেই লেভেলে থাকতে পারবে? তো দেখেন এখানে পরিবর্তন বললেই খুব সহজে সম্ভব না। আর তৃতীয়ত হইল পরিবর্তনের পিছনে আমাদের যে আমলাতান্ত্রিক যে ব্যবস্থাপনা আছে, মানে সিভিল সার্ভিসের যে লোকজনরা আছে, তারা কিন্তু খুব সামনে আসে না, কেউ সামনে আসে না। তারা পিছন থেকেই সব সিস্টেমটা চালায় তারা। তো তারা যতক্ষণ পর্যন্ত দে আর নট কনভিন্স, দে ওয়ন্ট অ্যালাউ এনি চেঞ্জ। কেননা ওই যে তাদের কনভিন্সিং ফ্যাক্টরটা হলো যে আমার ক্ষমতাটা কি থাকবে কি থাকবে না। কিছুক্ষণ আগে লেখাত ভাই বলছিল স্বাস্থ্য মিনিস্ট্রিতে 2টো ডিভিশন আছে, এই 2টো ডিভিশনকে এক করে আমাদের আরেকটা ডাইরেক্টরেট অফ প্রাইমারি হেলথ কেয়ার করতে হবে। তো 2টা ডিভিশনকে এক করলে 2টো সেক্রেটারি ছিল আগে, তো একটা সেক্রেটারি তো বিলুপ্ত হয়ে যাবে, তাহলে ওই ক্ষমতাটা তো শেষ হয়ে গেল। সো উড দি ব্যুরোক্র্যাটস অ্যালাউ দিস ওয়ান টু হ্যাপেন? এখন পর্যন্ত অবশ্য 2টো সেক্রেটারি নাই, আমাদের একটা সেক্রেটারি এখন চালাচ্ছেন, একটা সেক্রেটারি সাময়িকভাবে ওখানে আর পদায়ন করা হয় নাই, কিন্তু দে হ্যাভ বিন ট্রাইং যে ওই সেক্রেটারি ওখানে একজন সেক্রেটারি দিয়ে দেওয়া হোক। তো মানে হইল কি, আমাদেরকে এই যে তৃতীয় যে শক্তি, যারা নাকি আমাদের কাঠামোটাকে চালায়, যার ব্যবস্থাপনা চালায়, তাদের সঙ্গেও আমাদেরকে বুঝতে হবে তারা কিন্তু কোনো ইলেক্টেড লোক না, কিন্তু এই তারিক রহমান বা মন্ত্রী এরা কেউই না, দে আর অল বিহাইন্ড দ্য স্ক্রিন, বাট দে আর সো পাওয়ারফুল বিকজ দে ম্যানেজ দ্য রিসোর্সেস, ইভেন দ্য ফাইন্যান্সিয়াল রিসোর্সেস। এই যে 69 লাখ কোটি টাকা। আপনি স্যার এই যে বিহাইন্ড দ্য সিনের কথা বলছেন, আমি লিয়াকত স্যার আপনার কাছে একটু জানবো এই বিষয়টা, যে বিহাইন্ড দ্য সিনের যে বিষয়টা, এটাই কি আসলে বড় বাধা স্বাস্থ্য ব্যবস্থার অবনতি? একটা বাধা, হ্যাঁ। আপনার আগের কথায় আমি একটু প্রথমে উত্তর দিই যে ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা 2 ধরনের ইনফ্রাস্ট্রাকচার বুঝি। ইনফ্রাস্ট্রাকচার একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্ট্রাকচার, হ্যাঁ, ওটাকে ইনফ্রা না বলে আমি স্ট্রাকচারই বলবো। তো আপনার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে আমি আগেই বলেছি যে ইদানিং কালগুলোতে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে অতিরিক্ত নতুন নির্মাণ, নতুন মানে সঙ্গত কারণে তার সঙ্গে অনেক কিকব্যাক থাকে, সেগুলো আমাদের জন্য ডিজাস্টার হয়েছে। আসলে যেসব স্ট্রাকচার, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এই পর্যন্ত করা হয়েছে দেশে, শুধুমাত্র নগরে কিছু নতুন লাগবে, সে প্রাইমারি কেয়ারে তাও, সেগুলোকে ফাংশনাল করাটা এখন প্রায়োরিটি, অগ্রাধিকার। সেগুলোকে জনবল দেওয়া, সেগুলো যন্ত্রপাতি দেওয়া, যেখানে যেখানে রিপেয়ার দরকার সেখানে রিপেয়ার করা, এটাই হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারগত অগ্রাধিকার। আর অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা স্ট্রাকচারাল রিফর্ম, এর সঙ্গে স্ট্রাকচারাল রিফর্ম অবশ্যভাবে জড়িত। এবং ফয়সাল ভাই যেটা বলছেন এটা সত্যি কথা, এটা সহজ কাজ নয়, এটা একটা জটিল কাজ, কিন্তু এই জটিল কাজটাতে আমাদের হাত দিতেই হবে, ইনিশিয়েট করতেই হবে। হ্যাঁ, তার কারণ না হলে আমাদের এই যে আমাদের যে ডিজি যে প্ল্যানিং ডিরেক্টর জেনারেল যে যারা ইমপ্লিমেন্ট করে, ব্যবস্থাপনা সত্যি সত্যি বাস্তবায়ন করে, তাদের এইটা খুবই, আমি ডিটেলে যাচ্ছি না, খুব অবৈজ্ঞানিকভাবে পরিকল্পিত। কিন্তু আপনি যে প্রশ্নটা করছিলেন যে বিহাইন্ড দ্য সিন, উনিও যেটা ইঙ্গিত করছেন যে আমলাতন্ত্র, আসলে একটা রাজনৈতিক সরকার, যখন একটা রাষ্ট্র চলে, যখন একটা সরকার গঠিত হয়, যারা সরকারে আসেন তাদের একটা সুস্পষ্ট রাজনৈতিক দর্শন থাকতে হবে, একটা ফিলসফি থাকতে হবে। এই রাজনৈতিক দর্শন যদি শক্ত হয় এবং সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ পলিসি থাকে, বা আমলাতন্ত্রের কাজ হলো, আমলাদের কাজ বা ব্যুরোক্রেসির কাজ হলো এটা বাস্তবায়ন করা। তাহলে যদি আমার দর্শনটা শক্ত থাকে এবং তার পলিসি সেই অনুযায়ী অ্যালাইন্ড হয়, কৌশলগুলো অ্যালাইন্ড হয়, তাহলে কিন্তু সেইটা নির্দেশটা ক্লিয়ার কাট যায়। আর যখন ওগুলো ঠিকমতো থাকে না, তখন স্বেচ্ছাচারিতার সুযোগ চলে আসে, আমরা সুযোগ করে দিই। তাহলে সেক্ষেত্রে এখন যেহেতু একটা রাজনৈতিক সরকার এবং তার যারা উচ্চ পদে রয়েছেন বা নীতি নির্ধারণের পদে রয়েছেন, তাদের যদি রাজনৈতিক দর্শন থাকে যে আমরা সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ রাষ্ট্র স্বাস্থ্যের দায়িত্ব নেবে, তাহলে প্রথম কথা আমি আগে যেটা বলেছি যে রাষ্ট্রের দায়িত্বটা আমি আরও বর্ধিত করব, এটা আমি প্রাইমারি প্রমোটিভ কেয়ারে আমি রাষ্ট্রের দায়িত্ব বর্ধিত করব, তার জন্য স্ট্রাকচারাল রিফর্ম যা লাগবে, নির্দেশ যা লাগবে, আমি সেটা দেব। সেকেন্ড যেটা হচ্ছে
যে আমার এই যে বাস্তবতা হচ্ছে যে প্রাইভেট সেক্টর অনেক দূর চলে গেছে, কিন্তু তাকে তাহলে আমি আবার পথে ফিরিয়ে এনে আমার জনগণের জন্য তারা যদি স্বাস্থ্যটা ডিসপেন্সও করে, কিন্তু আমি জনগণের স্বাস্থ্য যাতে নিশ্চিত হয়, তার অর্থায়ন, তার কোয়ালিটি, সেটা আমি নির্ণয় করব। তার রেজিস্ট্রেশন থেকে শুরু করে তার এই পার্টটা করতে হবে। এবং এইগুলোকে তখন বিহাইন্ড দ্য সিন থাকবে না, কারণ হচ্ছে রাজনৈতিক যারা নেতৃত্বে আছেন তারা তো তখন পলিসি নির্ধারণ করে, কৌশল নির্ধারণ করে পাবলিক করে ফেলছেন। তাহলে ওখান থেকে যদি কোনো বিচ্যুতি হয় তখন কিন্তু ধরা পড়ে। কিন্তু এখন হয়েছে কি যে আমাদের যারা নেতৃত্বে ছিলেন, আমরা এখন নতুন নেতৃত্বের বিচার বিবেচনার সময় হয়তো এখনও সংক্ষিপ্ত, আমি এখনও সব কিছু বলতে পারবো না, কিন্তু আমরা এই পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে যারা ছিলেন তারা আসলে সিস্টেম অ্যাপ্রোচ আমাদেরকে কিন্তু অলওয়েজ বুঝতে হবে যে ঠিক আছে, আমি একটা হাসপাতালে একটা বেড দেখলাম, একটা লোক উপস্থিত হয় নাই দেখলাম, আমি একটা রান্নাঘরে খাবার দেখলাম, এটা একটা অবশ্যই মহৎ কাজ, শুনতেও ভালো, এটা পপুলার দিক থেকে অত্যন্ত মহৎ কাজ, কিন্তু এটা সিস্টেম অ্যাপ্রোচ না। সিস্টেম অ্যাপ্রোচটা হচ্ছে যে আমি এমন একটা কাঠামোগত পরিবর্তন করব যেখানে আমার কাছে তথ্যটা আমার টেবিলেই আসতে হবে, আমি ইচ্ছে করলে সেখান থেকে মনিটর করব। সারা দেশ আমাকে সবসময় ভিজিট করলে আমার সময় থাকবে না, আমি বরং পলিসিগুলো করব, আমি বরং স্ট্র্যাটেজি কৌশলগুলো করব, সেগুলো বাস্তবায়নের জন্য আমি নির্দেশ দিব। এবং তখন বাস্তবায়নকারী সেই ব্যুরোক্রেসি হোক আর আমাদের ডিজি হেলথের যারা অন্যান্য যারা বাস্তবায়নকারী হোক, তারা আমার কথার মধ্যে চলবে, তাহলে হয়তো। এবং মিডিয়াতে ওপেন থাকবে, আপনাদের মাধ্যমে সেটা জনগণ জানবে। এই বিষয়গুলো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে স্বাস্থ্য নীতি বা যে কাঠামোগুলো তৈরি করা হচ্ছে, বাস্তবায়নটাই হচ্ছে মূল বিষয়। এই বাস্তবায়ন নিয়ে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব যে আর কি কি বিষয় সেখানে আসলে ইনক্লুড করা যেতে পারে। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। জামিল স্যার, আপনার কাছে একটু জানবো, যেমনটা আপনি কিন্তু বলছিলেন যে আমাদের যে নন কমিউনিকেবল যে ডিজিজগুলো রয়েছে সেগুলোকে আসলে আমরা যদি প্রিভেন্ট করতে চাই, আমাদেরকে সার্বিকভাবে লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে আমাদের সঠিক খাদ্যাভ্যাস এবং পুষ্টির একটা ভূমিকা। বেশ কিছুদিন আগে আমি যতটুকু দেখেছি যে আপনারা দুজনেই একটা সেমিনারে অংশগ্রহণ করেছেন, সেখানে আপনারা বক্তা ছিলেন এবং বিশেষভাবে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে যে জনগণের পুষ্টি অবস্থার উন্নয়নের জন্য। এই বিষয়টা একটু জানতে চাই। পুষ্টি বিভিন্নভাবে কাজে আসে। পুষ্টি প্রিভেনশনের জন্য কাজে আসে, পুষ্টি আবার কিউরেটিভ যখন নাকি চিকিৎসা দেওয়া হয় তখনও কাজে আসে। আমাদের পুষ্টির বিষয়টা আবার বাচ্চাদের বেলায় আরও এক ধাপ মাঝখানে আছে। সেটা হলো বাচ্চা যখন গর্ভে থাকে তখন সে মার কাছ থেকে কি ধরনের অ্যান্টিবডি, পুষ্টি এগুলো পাচ্ছে। আচ্ছা, তো সো দেয়ারফোর সেখানে তখন তো গর্ভে কিন্তু তাকে আর কোনো ঔষধ আর দেওয়া যাবে না, ভিটামিন দেওয়া যাবে না। তো এইখানে দেখা যায় যে পুষ্টি প্রিভেন্টিভ লেভেলে আমরা যে প্রিভেনশনের যেসব কাজ আছে সেই সব জায়গাতে আমরা যে জিনিস খাওয়া উচিত, যে ধরনের জিনিস খাওয়া উচিত সেগুলো খাচ্ছি না, আমরা অন্য ধরনের জিনিসপত্র খাচ্ছি, সেই জন্য পুষ্টির অভাব হচ্ছে। পুষ্টিতে বাচ্চাদের অভাব হয়ে আগে আমরা দেখতাম যে রাতকানা হতো, ভিটামিন এর ডেফিসিয়েন্সি হতো। দেখেন ওইটা কিন্তু আমরা অতিক্রম করছি। তারপরে বাচ্চাদের রিকেটস হইতো, পা ব্যাকা হয়ে যেত। তো এখন আর সেটা হয় না, কারণ ভিটামিন ডি আর ক্যালসিয়াম ঠিক মতোই দেওয়া হচ্ছে। তো আমাদের কিন্তু অ্যান্টিবডি প্রোডাকশন ঠিক মতে বাচ্চাদের বেলায় হচ্ছে না। কেন? সে গর্ভে তার মার কাছ থেকে ওইটা পায় নাই, মার অ্যান্টিবডি প্রোডাকশন ঠিক মতে হয় নাই। আবার পরবর্তীতে মা গিয়ে বুকের দুধ ঠিক মতে বাচ্চাকে খাওয়াচ্ছে না, খাওয়ার সময় পাচ্ছে না, সে এখন কর্মরত, কাজে ব্যস্ত। সো দেয়ারফোর দেখেন ওই অ্যান্টিবডি না পাওয়াতে
এইবারকার যে হামের বাচ্চাগুলো যেগুলো মারা গেল, দেখা গেল যে তাদের শরীরে অ্যান্টিবডির যেটা ডেফিসিয়েন্সি প্রথম দিকে কিন্তু বলা হচ্ছিল যে টিকার কাভারেজ হয়নি, কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে প্রকৃত সত্যটা কিন্তু এসে যে অপুষ্টির কারণে কিন্তু বাচ্চাদের জি, মৃত্যু হারটা সব থেকে জি। বেশি ছিল। আমি লিয়াকত স্যারের কাছে চলে আসছি, একটু আপনার কাছে জানতে চাইবো যে ওভারঅল স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য আমরা আসলে আপনি প্রাইমারি হেলথ কেয়ারের কথা বলছিলেন, একই সাথে আমরা কি বলতে পারি যে এনসিডি, ইউনিভার্সাল যে হেলথ কাভারেজগুলো রয়েছে সেগুলোর প্রতি আসলে আমাদের গুরুত্ব দেওয়া উচিত? আসলে ইউনিভার্সাল হেলথ কাভারেজ অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পিএসসি। এটা কোভিডের সময়ে একটা ফ্রেমওয়ার্ক হয়েছে জেনেভায়, যার উপরে আমরা হেলথ কেয়ার স্ট্র্যাটেজি, প্রাইমারি হেলথ কেয়ার স্ট্র্যাটেজি করেছি। সেখানে পরিষ্কার লেখা আছে যে ইউএসসি অর্জন করতে গেলে পিএসসি হচ্ছে তার চাবিকাঠি, এবং সেই ক্ষেত্রে এনসিডি তো হচ্ছে একটা অংশ তার। আর আরেকটা যেটা পুষ্টি নিয়ে বলছিলেন, এটা স্বাস্থ্য ব্যবস্থা শুধু না, আমাদের দেশের সার্বিক ব্যবস্থার একটা দুর্বলতাকে চিহ্নিত করে। আর ডুয়াল বার্ডেনে আছি আমরা। একদিকে আমরা কিছু পরিসংখ্যান আগে বললাম যে অপুষ্টিজনিত অনেক সমস্যা রয়েছে, আবার একটা বড় অংশ কিন্তু ওবেসিটিতে ভুগছে, প্রায় ধরুন 20-25% উপরে। হ্যাঁ, মানে বিশেষ করে নারীদের মধ্যে দ্রুত হারে বাড়ছে, ফয়সাল ভাই বলছেন শিশুদের ক্ষেত্রে দ্রুত হারে বাড়ছে। তার মানে তারা অতি পুষ্টিতে ভুগছে, এটাও কিন্তু ম্যালনিউট্রিশন। হ্যাঁ, মানে শুনতে কিন্তু আন্ডার নিউট্রিশনই শুধু ম্যালনিউট্রিশন না, ওভার নিউট্রিশন ও ম্যালনিউট্রিশন। তাদের কারণেই কিন্তু তারা স্বাস্থ্য ঝুঁকিতে, অর্থাৎ এনসিডির ঝুঁকিতে পড়ছে। ডায়াবেটিস, হাইপারটেনশন, অন্যান্য অনেক অসুখের কারণ কিন্তু ওবেসিটি। এই যে একটা দল প্রচণ্ড ওবেসিটিতে, একটা দল অপুষ্টিতে, সেটা কিন্তু অনেক সময় বেশি যারা রিচ পারসন বা যারা অনেক অর্থ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অতিপুষ্টিটা অনেক বেশি। তাদের কায়িক শ্রম নাই, তারা অতি রিচ ফুড খাচ্ছে। এই স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু তাহলে একটা প্রচণ্ড রকম বৈষম্য তৈরি হয়েছে, অসাম্য একটা গ্রুপের অনেক রয়েছে। এটা কিন্তু ইন্ডিকেট করে সমাজে অসাম্য বেড়ে গেছে, অর্থনৈতিক অসাম্য। অসম্ভব একটা গ্রুপের হাতে কিন্তু কিছু নেই, তারা অপুষ্টির ক্ষেত্রে তারা বেশি শিকার হচ্ছে। তাহলে সাম্য তৈরির ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে পুষ্টির দিকে একটা নজর দিতে হবে। এবং আপনি যেটা বলছেন যে অগ্রাধিকারগুলো কোথা থেকে শুরু করতে হয়, একটা নির্বাচিত সরকারের ফার্স্ট কাজ হলো এমপিদের, হ্যাঁ, মানে মেম্বার পার্লামেন্টের ফার্স্ট কাজ হলো আইন ঠিক করা। হ্যাঁ, তাদের প্রথম কাজ হচ্ছে তাহলে কোন কোন আইনগুলো আমাদেরকে, লেজিসলেটিভ কোন কোন চেঞ্জগুলো, যে চেঞ্জগুলো আমাদের অগ্রাধিকার দিতে হবে। পার্লামেন্টে আমরা সেগুলো নিয়ে আলাপ করব, বহুত আলাপ হচ্ছে পার্লামেন্টে, অযথা অনেক সময় নষ্ট যাচ্ছে। কিন্তু আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে আমি অন্তত বলতে পারি যে একগাদা মানে আইনকে আপডেট করার বিষয় আছে, নতুন আইন তৈরির বিষয় আছে। যেমন আমরা প্রাইভেট সেক্টরের কথা বললাম, এরকম বহু আইন। ধরুন আজকে আমাদের কোনো পুষ্টিবিদের রেজিস্ট্রেশন নাই, টেকনোলজিস্ট, ডাক্তার, নার্স এবং ফার্মাসিস্ট ছাড়া কোনো আমাদের স্বাস্থ্যসেবা প্রদানকারী রেজিস্ট্রেশন নাই। পুষ্টিবিদ নিয়ে আলাপ করছিলেন, আমাদের ফিজিওথেরাপিদের প্রচুর কাজ। হ্যাঁ, আমাদের এই যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, পুষ্টিবিদ, এই যে টেকনোলজিস্ট, এই যে প্রাইমারি হেলথ কেয়ার প্রফেশনাল, কারোর কোনো রেজিস্ট্রেশন নাই। তাদের কোনো জবাবদিহিতা নিজের জন্য নাই, নিজেরও প্রোটেকশন নাই, জনগণের প্রোটেকশন নাই। তাহলে আপনি যদি বলেন, তাহলে আমি বলবো যে নির্বাচিত সরকারের এদের একটা প্রধান কাজ হচ্ছে প্রথমে লেজিসলেশনগুলো ঠিক করা, তার থেকে পলিসি থেকে, তার থেকে কৌশল থেকে, তারপরে বাস্তবায়নকারী ঠিক করা। এটাই হচ্ছে আমাদের এখন প্রধান করণীয়। এই জায়গাগুলোতে আমাদের অনেক বেশি কাজ করতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শকদের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।